বর্তমানে বাংলাদেশের নাগরিকদের অনেক সংখ্যক বেকার। এই বেকার মূলত দুই রকমের। এক, যারা পড়ালেখা শেষ করেছে এখনও কোনো কর্মসংস্থানে ঢোকেননি। আরেক ধরনের বেকার হচ্ছে যে কোনো একটা কর্মসংস্থানে ছিল, সেই কর্মসংস্থানটা হারিয়েছেন। হয়তো তারা চাকরি করতেন, চাকরি চলে গেছে, ব্যবসা করতেন, ব্যবসায় লস হয়েছে বা ব্যবসা নষ্ট হয়ে গেছে, এখন অন্য কোনো কর্মসংস্থানে ঢুকতে পারছেন না বলেও বেকার। আজকের ভিডিওতে আমি তুলে ধরব যারা ইতিমধ্যে পড়ালেখা শেষ করে বেকার রয়েছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, সীমাবদ্ধতা কোথায়, কি করলে আপনারা চাকরি পেতে পারবেন, সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত। এখন বাংলাদেশে তো লাখ লাখ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট বেকার পড়ে আছে। তাহলে এর মধ্য থেকে চাকরি কাদের হবে? আপনার চাকরি কেন হচ্ছে না, মানে আপনি কেন এদের মধ্য থেকে চাকরিটা পাচ্ছেন না? আজকে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব। নাম্বার 1, দক্ষতা এবং চাকরির চাহিদার মধ্যে অমিল। যেমন অনেক প্রতিষ্ঠান আছে তারা চাকরির সার্কুলার দিচ্ছে, কিন্তু তারা যোগ্য ব্যক্তি বা যোগ্য লোক পাচ্ছে না। তারা যাদের দরকার, যাদের চাই, তাদেরকে তারা নিয়োগ করতে পারছে না। কিন্তু আমি অনার্স মাস্টার্স করে শিক্ষিত হয়ে বসে আছি, ওইখানে ঢুকতে পারছি না। কারণ কি? কারণ শুধুমাত্র অনার্স মাস্টার্স করা বা পড়ালেখা শেষ করা কিন্তু এটা প্রধান বা অন্যতম যোগ্যতা, কিন্তু এর বাইরেও আরও কিছু যোগ্যতা লাগবে যার কারণে আপনি ওই চাকরিটা পেতে পারেন। সেটা হতে পারে যে আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন আর ওই সার্কুলারটা কোন বিষয়ের উপর। তারা যে বিষয়ে দক্ষতা চায় সেই দক্ষতা আপনার মধ্যে আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু আপনি পড়ালেখা শেষ করে কিংবা স্টুডেন্ট লাইফেই এই দক্ষতাগুলো অর্জন করতে হবে। যেমন আপনাকে এখন বর্তমানে বেসরকারি চাকরি করতে হলে অবশ্যই কম্পিউটার দক্ষতায় পারদর্শী হতে হবে, আপনাকে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে। একই সাথে আপনার কম্পিউটারের ইংরেজি বাংলা টাইপিংটাও জানতে হবে। একই সাথে আপনি কোন পেশায় যেতে চান, আপনি কি টেকনিক্যাল সাইডে কাজ করতে চান, মার্কেটিং সেলসে জব করতে চান, নাকি অফিসিয়াল জব করতে চান? তো যেটা করতে চান সেই রিলেটেড একটা প্রফেশনাল ডিগ্রি আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। সেটা হতে পারে যেমন আপনি HR জব করতে চান তাহলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করতে হবে। আপনি যদি সাধারণ কোনো বিষয়ে মানে কমার্সের সাবজেক্ট ছাড়া আপনি অনার্স মাস্টার্স করে থাকেন তাহলে আপনাকে HR MBA করতে হবে। অন্যদিকে যদি আপনি অ্যাকাউন্টসে চাকরি করতে চান তাহলে আপনাকে ICMA বা CA করতে হবে। একই সাথে আপনি যে পেশায় যেতে চান সেই পেশা সংক্রান্ত অবশ্যই কোর্স কমপ্লিট করলেই আপনি প্রফেশনাল ডিগ্রি নিয়ে এই কাজে দক্ষ হতে পারবেন। নাম্বার 2, চাকরির তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি। দেখা গেল যখন একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়, হতে পারে সেটা BD জবস কিংবা পত্রিকাতে, একটা সার্কুলারের এগেনস্টে 1জন বা 2জন হয়তো তারা নিবে এরকম সার্কুলার দেয়, কিন্তু দেখা যায় যে 10,000 20,000 অ্যাপ্লিকেশন পড়ে। তো এতগুলোর মধ্য থেকে আপনি কিভাবে সিলেক্টেড হবেন? এখানে সিলেক্ট হওয়ার জন্য কিন্তু কয়েকটা ধাপ আছে। যেমন আপনি অ্যাপ্লাই করলেন, প্রথম ধাপ হচ্ছে যে 10,000 জন যদি আবেদন করে সেখানে কিন্তু সবাইকেই ভাইবা ডাকবে না, হয়তো 10 জন 20 জন কিংবা 50 জনকে ডাকবে। তো 10,000 জনের মধ্যে আপনার সিভিটা সর্টিং হতে হবে। আপনার যে ভাইবা হবে, ভাইবাতে ডাকবে, সেখানে হতে পারে যে সরাসরি ভাইবা নিবে, সেখানে আপনাকে উত্তরণ করতে হবে। আবার অনেক প্রতিষ্ঠান কি করে যে তারা ভাইবার আগে একটা রিটেন পরীক্ষা নেয়, ফলে আপনাকে রিটেন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যদি তারা রিটেন পরীক্ষা নেয় তবেই না আপনি চাকরি চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত হবেন। ফলে এতগুলো ধাপ আপনাকে কিন্তু অতিক্রম করতে হবে। এবং চাকরিতে অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই তাদের জব সার্কুলারটা ভালো করে পড়ে নিতে হবে এবং দেখতে হবে যে আমার যে দক্ষতা যোগ্যতা আছে বা পড়ালেখা আছে সেটাই চেয়েছে কিনা ওই সার্কুলারে। তাহলে কিন্তু আপনার এই চাকরিতে ডাকার সম্ভাবনা বেড়ে যাবে। নাম্বার 3, অভিজ্ঞতার অভাব। বাংলাদেশের অধিকাংশ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জব সার্কুলার দেওয়ার সময় কিন্তু অভিজ্ঞদের অগ্রাধিকার দিয়ে থাকেন এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকদের চেয়ে থাকেন। বিশেষ করে বেসরকারি বা কোম্পানি চাকরিতে খুবই এটা হয়। মানুষ তো জন্ম নিয়ে অভিজ্ঞতা অর্জন করে না। আপনি পড়ালেখা শেষ করেছেন, চাকরিতে না ঢুকলে অভিজ্ঞতা পাবেন কোথায়? ফলে আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য কী করতে হবে? কোনো প্রতিষ্ঠানে বিনামূল্যে হলেও ইন্টার্ন হিসাবে কাজ করতে হবে। প্রথমে চাকরিতে ঢোকার সময় অবশ্যই কোনো বেতনের দিকে খেয়াল করা যাবে না। যা বেতন দেয় তাতেই ঢুকতে হবে। ঢুকে চাকরির দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলেই আপনি কাঙ্ক্ষিত অভিজ্ঞতা অর্জন করে অন্য কোনো পেশায় আবার যেতে পারবেন বা প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারবেন। নাম্বার 4, দুর্বল CV এবং ভাইবা বোর্ডে ভাইবা ফেস করার দক্ষতা। আমি আগেই বলেছি যে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে আবেদন করবেন তখন এক পদের এগেনস্টে কিন্তু 10,000 20,000 আবেদন জমা পড়ে। তার মধ্য থেকে কিন্তু প্রাথমিকভাবে CV দেখে যাচাই বাছাই করা হয়। হয়তো আপনি অনেক দক্ষ, অনেক স্মার্ট, আপনার লেখাপড়া অনেক ভালো, কিন্তু CVটা যদি ভালো না হয় তাহলে প্রথম পর্যায়ে আপনি বাদ পড়ে যাবেন।
ফলে সিভি দেখেই কিন্তু তারা আপনাকে শর্টিং করবে। এই জন্য সিভিটা যেন অবশ্যই পেশাদার, প্রফেশনাল, আপডেট এবং ডিটেইলস হয়। এবং একই সাথে আপনার সিভি দেখলো, পছন্দ হলো, সিভি দেখে তারা ডাকলো ভাইভাতে, কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো না, আপনি ভাইভা ফেস করতে পারেন না, সেখানে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আপনার কথা মুখ দিয়ে বের হয় না, আপনি যা বলতে চান, যা বোঝাতে চান সেটা বলতে পারেন না, প্রশ্ন করলে ভুলে যান, ওই সময় উত্তর দিতে পারেন না, তাহলে কিন্তু আপনি আবার যতই দক্ষ হন না কেন, যতই লেখাপড়া জানেন না কেন, আপনি চাকরির জন্য সিলেক্ট হতে পারবেন না। ফলে নির্ভয়, আত্মবিশ্বাসের সাথে ভাইভা ফেস করাটা কিন্তু একটা অন্যতম বড় গুণ এবং টেকনিক। নাম্বার 5, নেটওয়ার্কিংয়ের অভাব। নেটওয়ার্কিং কিন্তু এখন বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার নেটওয়ার্কিংটা কিভাবে ডেভেলপ করবেন? আপনি আপনার সার্কেলে যারা আছে, হতে পারে যে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার ইউনিভার্সিটির ব্যাচমেট, হাই স্কুল কলেজের ব্যাচমেট, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তার মধ্যে কে কোন প্রতিষ্ঠানে চাকরি করছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, খোঁজখবর রাখা, নিজের ছিবি তাদেরকে দেওয়া, তাদেরকে বলা আপনার স্কিল সম্পর্কে। একই সাথে যে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট চেক করা, ওয়েবসাইটে দেখা, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, লিঙ্কডইনে যুক্ত থাকা, সেখানে গিয়ে অন্যদের প্রোফাইল দেখা, সেখানে সিভি পাঠানো, বা কোথাও কোনো জব সার্কুলার হলে সেখানে আবেদন করা, অ্যাপ্লিকেশান করা, এগুলো কিন্তু এই নেটওয়ার্কিংয়ের মধ্যেই পড়ে। ফলে সবার সঙ্গে মূলত টাচে রাখা, হ্যাঁ, তাহলে হয়তো কোনো এক সময় কোনো এক দিক থেকে আপনি এই জবের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন। নাম্বার 6, অর্থনৈতিক বা বৈশ্বিক পরিস্থিতি। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটা হতে পারে বৈশ্বিক, রাজনৈতিক বা অর্থনৈতিক একটু মন্দা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলছে। এছাড়াও বিভিন্ন যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান আবার নতুন করে বিনিয়োগ করতে পারছে না, বৈদেশিক বিনিয়োগ দেশে কমে গেছে। তাছাড়া ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন করে গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে না দেখে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠছে না। ফলে কিন্তু নতুন নতুন কর্মসংস্থানেরও তৈরি হচ্ছে না, যার ফলে এখানেও আমাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং বেকাররা বেকারি থেকে যাচ্ছে বা নতুন কোনো চাকরিতে ঢোকার সুযোগ পাচ্ছে না। নাম্বার 7, অবাস্তব প্রত্যাশা। অর্থাৎ একজন স্টুডেন্ট যখন পড়ালেখা শেষ করে, তারা ভাবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, পড়ালেখা শেষ করলেই হয়তো প্রতিষ্ঠান আমাকে ডেকে নিয়ে যাবে, আমাকে নিয়ে গিয়ে চাকরিতে বসাবে, লাখ লাখ টাকা বেতন দিবে। কিন্তু বাস্তবিক পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনাকে একটা প্রতিষ্ঠান যখন চাকরি দিবে, খেয়াল রাখবেন, ওই প্রতিষ্ঠান আপনাকে দিয়ে ইনকাম করিয়ে আপনাকে বেতন দিবে। ফলে আপনাকে এমন বেতন দিবে না, এমন টাকা পয়সা দিবে না যা আপনি ইনকাম করে তাদের দিবেন না। পড়ালেখা শেষ করার পরে অবশ্যই আপনি চেষ্টা করবেন, যদি আপনার সাধ্য সামর্থ্য থাকে, তাহলে একটা সরকারি চাকরি পাবার কিংবা ব্যাংকে চাকরি পাবার। যদি না পান তাহলে কি হবে, আপনাকে হয়তো কোনো কোম্পানিতে ঢুকতে হবে। কোম্পানি চাকরিতে ঢোকার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে বেতনের হাই প্রত্যাশা নিয়ে থাকা যাবে না, এবং কোনো ভাইবা বোর্ডে ডাকলে, ফেস করলে কিন্তু বেতন এমনভাবে চাইতে হবে যেন আপনার চাকরিটা হয়। সেজন্য আপনি যেটা করতে পারেন, কোনো প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকার আগে বা ভাইবা দেওয়ার আগে ওই প্রতিষ্ঠানের আপনি যে পদের জন্য ভাইবা দিচ্ছেন সেই পদের বেতন কাঠামো কত, অন্যান্য প্রতিষ্ঠানের বেতন কাঠামো কত, সেটা ধারণা নিয়ে যেতে পারেন। তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আশা করি এই সমস্যাগুলো আপনারা ওভারকাম করতে পারবেন, করে আবার অবশ্যই চাকরিও পেতে পারবেন। বন্ধুরা, আজকেই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।